আমরা বাংলাদেশের বৃহত্তম রাবার ড্যামে এসে উপস্থিত হয়েছি। এখানে জল আটকানো হয়, দর্শনীয় স্থান, অপূর্ব সুন্দর। বাচ্চারা স্নান করতেছেন, ব্রিজ থেকে লাফ দিয়ে পড়তেছে। এই নদীটার নাম হলো আত্রাই নদী। আমরা ফুলবাড়ি থেকে যখন রওনা হলাম, ফুলবাড়ি থেকে 18 কিলোমিটার আসার পরে এই আত্রাই নদী আমরা পেয়েছি। এবং এখানে দেখেন কত বড় বাঁধ দেওয়া আছে, জল আটকানো হয়েছে। জল সেচের জন্য, জল সরবরাহ করার জন্য, কৃষকদের সুবিধার জন্য বাঁধ দিয়ে জল আটকানো হয়েছে। এখানে সবাই স্নান করতেছে, কেউ বা বড়শি দিয়ে মাছ ধরতেছে, কেউ বা সেই পুলের উপর থেকে, ব্রিজের থেকে লাফ দিচ্ছে, লাফ দিয়ে জলের মধ্যে পড়তেছে, স্নান করতেছে। এই চারজনই। চলো তাহলে আমরা এখন যাই নাকি? আর কি দেখবো? আর হ্যাঁ, নেমে কী করবা? তোমাদের ইচ্ছা। এইটা ছিল প্রথম ব্রিজ। এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে ওই ব্রিজটা করছে, দ্বিতীয় ব্রিজ। আর ওটা কি আগে ব্রিজ ছিল? না, এটা জলের সেন্টিমিটার মাপার জন্য তৈরি করেছে। ওটা বাঁধ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই যে ছেলেটা লাফাচ্ছে, এটা ওভারড্রাম। এটা লাফানোর পরে কি করে? এটা বেলুন দিয়ে, হাওয়া দিয়ে কি করে? তারপরে সেটা ও আচ্ছা, জল বাঁধার জন্য। বুঝতে পারা গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ফুলবাড়ি এবং দিনাজপুর এই দুই রাস্তার মধ্যেখানে এই আত্রাই নদী পড়েছে। এবং ফুলবাড়ি থেকে 18 কিলোমিটার আসার পরে এই নদী, আর এখান থেকে আরও 20-22 কিলোমিটার যাওয়ার পরে আমরা দিনাজপুর পাই। এবং সেই দিনাজপুর থেকে আরও 22 কিলোমিটার যাওয়ার পরে কামতাজি মন্দির দর্শন করা হয়। আমরা সেই কামতাজি মন্দির দর্শন করতে যাব। এই আত্রাই নদীটিও একটি গঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত আছে তারা বলছেন, এবং যমুনা নদীর সঙ্গে সংযুক্ত আছে। গঙ্গা যমুনা নদীর সঙ্গে তীর্থ রূপান্তরিত হয়েছে।
এই জন্য সবাই এখানে স্নান করেন, আচমন করেন, দর্শন করে থাকেন। রাধে, জয় কান্তাজি ভগবান, তোমার জয় হোক। আজ আমরা কান্তাজি ভগবান দর্শন করার জন্য রওনা হয়েছি এবং এটার নাম হলো কামতানগর। আমরা ফুলবাড়ি থেকে রওনা হয়েছিলাম। ফুলবাড়ি থেকে প্রথমে দিনাজপুর এসেছি, দিনাজপুর থেকে 10 মাইল এবং সেখান থেকে কান্তানগরে প্রবেশ করেছি। কান্তানগর থেকে কান্তাজি মন্দির দর্শন করতে যাব। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো টেপা নদী। এই নদীর জল দিয়ে নৌকা যুগে এখান থেকে রাজবাড়িতে শ্রীবিগ্রহ যাওয়া হয় এবং রাজবাড়ির থেকে বিগ্রহ আসেন নৌকা যুগে জলপথে। এই নদীটা এখন যদিও শুকনো দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এই নদীটি পুরোপুরি ভর্তি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা, এটা অনেক লম্বা চওড়া ব্রিজ আছে, আমরা যাব এবং পাশেই একটা বাজার দেখা যাচ্ছে। শ্রীবিগ্রহ দর্শন করার জন্য যাচ্ছি। কামতাজি বিগ্রহ খুব প্রসিদ্ধ বিগ্রহ এবং খুব প্রাচীন বিগ্রহ। আমরা কামতাজির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। শ্রীবিগ্রহ কীভাবে সৃষ্টি হলেন, কিভাবে আসলেন, কিভাবে তিনি সেবা পূজা চলছে, এখানে কি কি মহিমা আছে, তদ বিষয়েও আমরা দর্শন করব। বিস্তারিতভাবে সব কিছু দেখব। এখানের পূজারী পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে সেই সমস্ত ইতিহাসগুলো জানব এবং আপনাদেরকেও আমরা জানাবো। বৃষ্টি অনেক লম্বা চূড়া, যদিও এখন নদীতে জল নেই, অল্প অল্প জল আছে নদীতে। জয় কামতানাজি ভগবান, কামতানাজি ভগবান। এখানে ভুট্টা চাষ খুব বেশি হয়। চতুর্দিকে নদীর দুপারে দেখছি শুধু খালি ভুট্টা আর ভুট্টা। এখানে ভুট্টা চাষ খুব বেশি হয় ফসলটা। আমরা 3 জন রওনা হয়েছি একটা বাইক নিয়ে, মোটরসাইকেলে। আমরা কামতানাজি দর্শন করার জন্য আমরা ব্রিজটা একটু হেঁটে পার হচ্ছি এবং সেই দৃশ্যটা দর্শন করতেছি। খুব অপূর্ব সুন্দর দৃশ্য। কামতানাজি মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা কামতানাজি শ্রীবিগ্রহ দর্শন করার জন্য রওনা হয়েছি। আমরা প্রথমে ফুলবাড়ি থেকে যাত্রা শুরু করেছি, ফুলবাড়ি প্রফেসর পাড়া থেকে, এবং তারপরে আমরা দিনাজপুর এসে পৌঁছেছি। দিনাজপুর থেকে 10 মাইল এবং 10 মাইল থেকে তারপরে আমরা ক্রম অনুসারে এসেছি। এই হলো সেই কার্যালয়, জাদুঘর, কান্তানগর, কান্তানগর প্রতিষ্ঠা জাদুঘর। এই যে আপনারা দর্শন করতে পাচ্ছেন, আমরা এসে উপস্থিত হয়ে গেছি এবং এই স্থান থেকে আমরা একে একে দর্শন করে সব দর্শন করাবো আপনাদেরকে। আপনারা নিজেরাও দেখতে পাবেন। আমরা কামতানগরে এসে পৌঁছে গেছি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, পর্যটনের এখানে ব্যবস্থা আছে, অতি উত্তম ব্যবস্থা।
এখানে এই জাদুঘরে কি কি আছে দেখাচ্ছে। আমরা মন্দিরের সন্নিকটে এসে উপস্থিত হয়ে গেছি। কৃষ্ণচূড়া ফুল, হ্যাঁ দু রকম হ্যাঁ। গাড়ি আছে পিছনে, বিরাট বড় মাঠ। বিরাট বড় মেলা হয় মনে হচ্ছে। বালু বালু রাস্তা, আস্তে আস্তে যাও। একেবারে মন্দিরের সামনে আমরা চলে যাচ্ছি কান্তনাথজি। এখনো মন্দির খুলে নাই, প্রবেশপথ বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা এই রাস্তাটা খোলা আছে। অনেক পুরানো বটবৃক্ষ দেখা যাচ্ছে এবং অনেক দোকানপাট। এখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়, অনেক লোকের সমাগম হয়, অনেক ভক্তরা আসেন। এবার আমরা মন্দিরের ভিতর দিকে প্রবেশ করব। আমরা এবার কান্তনাথ মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছি, পৌঁছে গেছি। বহু পুরানো মন্দির। এই মন্দিরের শ্রীবিগ্রহ আমরা দর্শন করব। এখনো সিংহার আরতি হয় নাই। সিংহার আরতি হওয়ার সময় হয়ে গেছে। শ্রীবিগ্রহ দর্শন করে তারপরে আমরা অন্যান্য স্থান দর্শন করাবো। সামনেই শ্রী বৃন্দাদেবী আসন দেওয়া আছে। বৃন্দাদেবী পরিক্রমা করার জন্য খুব সুন্দর ব্যবস্থাও আছে। মন্দিরের সামনেই শ্রী বিগ্রহের ঠিক সোজাসুজিভাবেই বৃন্দাজি অবস্থান করতেছেন এবং পাশে একটি তমাল বৃক্ষ আছে। খুব সুন্দর সেই সাজানো হয়েছে বেদি দিয়ে তমাল বৃক্ষকে, এবং তমাল বৃক্ষ পরিক্রমা করার জন্য আছে পুরানো খণ্ডিত শিলা এই তমাল বৃক্ষের নিচে দেওয়া আছে। তমাল অনু কৃষ্ণনু সেই তমাল বৃক্ষ দেওয়া আছে। এখানে কার সমাধি নাকি নাকি এটা বোঝা যাচ্ছে না, লেখা কিছু নেই এখানে, তো কিছু বোঝাই যাচ্ছে না। মন্দিরের উপরে দেবদেবীদের চিহ্ন আছে আর নিচে রামায়ণ মহাভারতের সম্পূর্ণ কাহিনী দেওয়া আছে। রামায়ণ মহাভারতের যুদ্ধ, রামায়ণ মহাভারতের কাহিনীগুলি এখানে তুলে ধরা হয়েছে। নিচে দেখা যাচ্ছে যে আপনারা চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে চিত্রগুলো অঙ্কন করা আছে। বড় অপূর্ব সুন্দর চিত্র। আর উপরেও সব এরকম শ্রী বিগ্রহের চিত্র দেওয়া আছে। ভগবানের বিভিন্ন লীলা, দেবদেবীদের বিভিন্ন লীলাগুলি সেখানে বর্ণন করা আছে চিত্রের মাধ্যমে, এবং নিচে রামায়ণ এবং মহাভারতের যে চিত্রগুলি আছে সেইগুলি দেওয়া আছে। তো
তাহলে আমরা কান্তানাথজি শ্রী বিগ্রহ মন্দির দর্শন করতেছি এবং মন্দিরের এখনও মেন দরজা খোলা হয় নাই। এই স্থানে এসে কান্তানাথজি বসেন, উনি ভোজন করার পর প্রসাদ পাওয়ার পরে বসেন এবং সমস্ত ভক্তদেরকে কৃপা করেন, দর্শন দান করেন। এই স্থানে সবাই এসে দর্শন করেন। মন্দিরের শোভা আমরা দর্শন করাচ্ছি। এটা নৌকাবিলাস লীলা, এইভাবে বিভিন্ন লীলা এই খাম্বার মধ্যেই অঙ্কন করা আছে, দিওয়ালের মধ্যে অঙ্কন করা আছে, দেখা যাচ্ছে। অনেক উপর পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। কান্তানাথজি মন্দিরের উপর পর্যন্তই দেখা যাচ্ছে। এখানে কর্তৃপক্ষের নির্দেশ আছে যে মন্দিরের বারান্দায় বসে ছবি তোলা নিষেধ করেছেন। এমনি ছবি তুলতে কোনো নিষেধ নেই, মানে বারান্দাতে বসে সেলফি তোলা নিষেধ করা হয়েছে। অতি সূক্ষ্মভাবে খুব সুন্দর সুন্দর কারুকার্য দেওয়া আছে। অল্প সংকীর্ণ জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর মূর্তি বিগ্রহ তৈরি করা হয়েছে যে ভাবা যাচ্ছে না। জুম করলে পরে দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে জুম না করলে যে এই স্থানটি কত ছোট এখন অনুভব করতে পারবেন। আর তার মধ্যে বিগ্রহগুলোকে কিভাবে সাজিয়েছেন, বানিয়ে তৈরি করে বসিয়েছেন। তখনকার যুগে তো এত মেশিন ছিল না, এত কারুকার্য ছিল না, কিন্তু হাতের দ্বারা নকশা তৈরি করে এভাবে করা হয়েছে। আসো তাহলে আমরা মন্দিরটা 4 বার পরিক্রমা করে নিই। তখন আমরা মন্দির পরিক্রমার কাজ করি। এই শ্রী বিগ্রহের মাহাত্ম্য হলো, এই বিগ্রহ রান্নাঘরে গিয়েই প্রসাদ গ্রহণ করেন। হ্যাঁ, এর জন্য আলাদা রান্নাঘর আছে। সেই রান্নাঘরে যেখানে ভোগ রাগ হয় সেখানে ভোগ রাগে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করেন। তারপরে এখানে এসে বিশ্রাম করেন। এনার বিশ্রাম কক্ষ আলাদা, বসার কক্ষ আলাদা, ভক্তদেরকে দর্শনের কক্ষ আলাদা এবং প্রসাদ গ্রহণের কক্ষ, এইভাবে আলাদা আলাদা বিভিন্ন কক্ষেতে রাখা হয়েছে। এক এক স্থানে এক একবার এক এক রকম লীলা এবং সেখানে গিয়ে অবস্থান করে থাকেন। প্রতিদিন উনি স্থানান্তরিত হন, অর্থাৎ চল বিগ্রহ। এখানে একটি কুয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রাচীনকালের কুয়া। এই কুয়ার জল দিয়ে শ্রী বিগ্রহের সেবা পূজা হয়ে থাকে। পাশে রান্নাঘর, রসইঘর, শ্রী বিগ্রহের রান্নাঘর হয়ে থাকে এবং অনেক ভক্তগণ আছেন। সমস্ত ভক্তগণ এখানে অবস্থান করতেছেন, আমরা দেখতে পাচ্ছি। জয় শ্রী কান্তনাথজি। আগামী 9 তারিখ হইতে এখানে 40 প্রহর ব্যাপী হরিনাম নাম সংকীর্তন হবে এবং তার সঙ্গে লীলা কীর্তনও থাকবে। তারপরে ভোগ রাগ প্রসাদ আদি বিতরণ করা হবে। তাহলে আমরা জানতে পারলাম এই কান্তনাথজি হলেন দ্বারকার কৃষ্ণ, কারণ এখানে লেখা আছে রুক্মিণী শরণম নাম। তো রুক্মিণী শরণম যখন, তাহলে বোঝা গেল যে ইনি হলেন দ্বারকার কৃষ্ণ। শ্রী কান্তনাথ মন্দিরের দেওয়ালে একটি ফলক লাগানো আছে, আমরা দেখতে পেলাম। এখানে লেখা আছে কান্তনাথজি মন্দির, দিনাজপুর জেলা। দিনাজপুর জেলায় কান্তানগর মন্দিরের উপর মহাদেশের মন্দির স্থাপত্যর একটি অপূর্ব বিবরণ এখানে দেওয়া আছে, বা দিক নির্ণয় দর্শনের কথা আলোচনা করা আছে। দিনাজপুরের এটা বিখ্যাত জমিদার ছিলেন, যার নাম ছিল মহারাজ প্রাণনাথ, এবং তিনার তদীয় পোষ্যপুত্র ছিলেন রামনাথ। 1704 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ আরম্ভ হয় এবং 1752 খ্রিস্টাব্দে এই মন্দির সম্পূর্ণ তৈরি হয়ে থাকে। এই মন্দিরের উচ্চতা হলো 50 ফুট, বর্গাকৃতি এবং 3 তলা বৈশিষ্ট্য। সম্পূর্ণটাই ইটের দ্বারা তৈরি করা এই মন্দির। এটির
উপরে একটি উচ্চ মঞ্চের উপরে নির্মিত করা হয়েছে। এটি একটি নবরত্ন মন্দির। মন্দিরের নিচতলায় ছাদ এবং দোতলার ছাদের চারকোণেও 4টি করে 8টি অলঙ্কৃত চূড়া বা রত্ন আছে, এটা আমরা দেখতে পাই। এবং উপরে একটি বড় গম্বুজ আছে, যাতে এই নবরত্ন চূড়া বলা হয়। 3 তলার ছাদের মধ্যস্থলে আছে বৃহৎ আকারের কেন্দ্রীয় চূড়া, কিন্তু এটা বর্তমানে ধ্বংসাবশেষ, কারণ 71-এর যুদ্ধের সময় এগুলা ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, মোটামুটি ধ্বংসাবশেষ এখনও দেখা যাচ্ছে। মন্দিরের সম্পূর্ণ বহির্দেশে পোড়ামাটির উৎকৃষ্ট ফলকগুলা লাগানো আছে অলঙ্কৃত, যা আমরা তখন আপনাদেরকে দেখালাম বা এখনও আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত ফলকের মধ্যে উৎকৃষ্ট প্রাণীকুল রয়েছে এবং রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী সদৃশ্যগুলা এখানে দেওয়া আছে এবং সামাজিক ব্যবস্থা আদি সম্ভূত রচিত করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহেতে কান্তানাজি বিগ্রহ বিরাজ করতেছেন। পরবর্তী সময়ে দেখা গেল 1960 ইংরেজিতে সালে কান্তানগর মন্দির সরকার কর্তৃক সংগৃহীত এবং প্রাচীন কর্তৃক হিমাবে ঘোষণা করা দেওয়া হয়েছিল। তদন্তর বিভাগ এবং তারাই সংরক্ষণ করে যাচ্ছেন, দেখাশোনা করে যাচ্ছেন এই কামতানাজি মন্দির। আমরা কামতানাজি মন্দিরের মোটামুটি ইতিহাস আমরা জানতে পারলাম, এখানে এই ফলকের মধ্যে লেখা ছিল বলে আমরা দেখলাম। বাকিটা আমরা দেখব। এখানকার মাহাত্ম্য সম্পর্কে একটি গ্রন্থ কিনতে পাওয়া যায়, সেই গ্রন্থটা আমরা ক্রয় করে নিব, তারপরে সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তাহলে কামতানাজি মন্দিরে এইখানেও এসে ঠাকুর বসেন এবং সবাই দর্শন করেন, কৃতার্থ করেন। এক এক সময় এক এক স্থানে এক এক দিকে ঠাকুর বসে তিনি ভক্তদেরকে মনোরঞ্জন প্রদান করেন। যেভাবে ভাগবতে লেখা আছে, ভক্ত বিনোদার্থং মে করমি বিবিধ ক্রিয়া, সেই ভক্তদেরকে আনন্দ দান করার জন্যই ভগবান লীলা করে থাকেন, ক্রিয়া করে থাকেন। তাহলে এই হলো কামতানাথ মন্দিরের শুভ আমরা দর্শন করতেছি এবং চতুর্দিকে আমরা পরিক্রমা করতেছি। কামতানাথ মন্দির পরিক্রমা করে করে দেখাচ্ছি সমস্ত ইট সুরকির তৈরি করা এবং তার মধ্যেই এত সুন্দর কারুকার্য তারা করে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। এই হলো মন্দিরের প্রকৃত ডিজাইনটা এখানে তুলে ধরা হয়েছে। এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রকৃত ডিজাইনটা এখানে আর রেখেছেন সাজিয়ে। এটা কাচের মধ্যে বাঁধানো আছে, দেখানো হয়েছে। চতুর্দিকে অনেকগুলি প্রকোষ্ঠ আছে, ঘর আছে ভক্তদের বিশ্রাম করার জন্য, থাকার জন্য বা দোকানপাট লাগানোর জন্য। ভক্তদেরকে থাকার সুবিধা এখানে আছে, প্রসাদ পাওয়ারও সুবিধা আছে এখানে। মন্দিরটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, সেই বড়। শ্রী বিগ্রহ মন্দির আমরা 4 বার পরিক্রমা করতেছি, তারপরে আমরা শ্রী বিগ্রহ দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। শ্রী অপূর্ব কান্তানাথজি বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম আপনি কিছু বলতে চান হরে ওইখানে এসে বলতে পারেন, হ্যাঁ? হরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী রাধে শ্রী বিগ্রহ এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। এখানে এনে স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই এইমাত্র পর্দা সরানো হয়েছে, শ্রী বিগ্রহ দর্শন করতে পারছেন আপনারা। জয় শ্রী গোপাল, জয় রাধারানী, জয় কান্তানাথজি, জয় রুক্মিণী বিহার, জয় রাধে শ্রী রাধে, তাই গৌর হরি বল। যাও ঠাকুর দণ্ডবোধ করো, প্রণাম করো। দর্শন করা আরম্ভ হয়ে গেছে, মন্দির খুলে দিয়েছেন। আমরা সবাই শ্রী বিগ্রহ দর্শন করতেছি। অন্যান্য ভক্তগণ আসছেন শ্রী বিগ্রহ দর্শন করার জন্য। তো আজকে একাদশী ব্রত, একাদশী ব্রতের অনুসারেই সেই অনুকল্প ফলাহার ভগবানের ভোগ হয়েছে। আমরা শ্রী বিগ্রহকে দর্শন করে কৃতার্থ হলাম, ধন্য হলাম। এবং সেই বিগ্রহের সম্পূর্ণ ইতিহাসটা আমরা পরে আলোচনা করব। এখনও গ্রন্থালয় খোলা হয় নাই, সেখান থেকে গ্রন্থ খরিদ করতে হবে। তারপরে এর সমস্ত বিবরণগুলো আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারবো। যে এই কান্তানাথজি হলেন রুক্মিণী বল্লভ, মানে উনি দ্বারকার কৃষ্ণ। এটাই আমরা দেখতে পারলাম বা বুঝতে পারলাম, জানতে পারলাম। এই স্থানেতে একটা শ্লোক দেওয়া আছে, শ্রী কান্তানাথজি নমো নমঃ। সাত শকে বেদা বিবকাল ক্ষিপ্সে পক্ষে বেগনানাং স্তুভ্যম এবং প্রাণনাথম বাসুদেবাঞ্চ বিষ্ণু শুভচিত্ত নবরত্ন খাম্বা স্মৃত পলকসায়ম রুক্মিণী নাথ কান্তা তু অষ্টু সন্মুহাদেতুম মনুষ্যাহ মনাদৃষ্টবঙ্গাণু দত্ত কান্তায় কান্তম সুশ্রিতম নিজজনাভ্যং বেগম তম সকল্প শিকে। লেখাগুলো কালো কালো অক্ষরের দ্বারা লেখা আছে। এই যে আমরা আলোচনা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা। এটা তখনকার সময়ের পাথর দিয়ে, পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে। অতি অল্প জায়গার মধ্যে লেখাগুলো আছে, তো এই জন্য ভালো করে সম্পূর্ণ সব বোঝাও যাচ্ছে না। তথাপিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরা একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন। এই পলকটার
উপরে নির্ভর করেই অনেক কিছু বোঝা যাচ্ছে যে 700 এই বেদিটা তৈরি করা হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠিত কার্য আরম্ভ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ, রুক্মিণীনাথ, দ্বারকা কৃষ্ণ এইখানে কান্তানাথজি রূপে অবস্থান করতেছেন। এই শ্লোকের মধ্যে এটাই তাৎপর্য বোঝা যাচ্ছে। অক্ষরগুলোকে যখন বড় করা হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সম্পূর্ণ অক্ষরগুলো। জয় রাধে, শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय रुक्मिणी वल्लभ कांतनाथ जी की जय। ईश्वरं सच्चिदानंद रूपम लसाद कंदलंगकुले भाजमानं यशोधवीरकुलावेदमानं परामिष्टं ततदत्तगुप्तः वदन्तमोहनेत्राजगम्य मृजन्तं कराम्भोजेन शशङ्कनेत्रं मुहशशङ्कोतिरेकं कण्ठस्थितो गृभ्याधामोदरमभगति वन्दनम् इति दृकोशबिलभिरानन्दकुण्डे सगोषर्यन्तं मख्यायपयन्तं तदेजितङ्गेषु भक्तिरिजितं पुनः ब्रह्मवस्ति शतभृति वन्दे वरं देवं मुक्ष नमक्षवदिवान चानेन माणां वशदाह पिय इदान्ते वपुनाथ गोपाल बालं सदा मे मनसा विरङ्क्षलाभे। नमो देव दामोदराय अनन्त विष्णु प्रसीद प्रभु दुःख जलविधिमग्नं कृपादृष्टि विष्णुदानवतान गृहेण शनैर्गो मामेकमेक्षदृश्य कुबेरात्मजो बुन्धमूर्ते वयवत् तया मुच्चितो भक्तिभजो कृतो च तथा प्रेमभक्ति सकामे प्रयश्च नमोक्षयन्ति गमधामोदरेह नमोस्तुस्ते दामिने पुरदस्ते दामिने तदीयरथाय विश्वस्य धामनि नमो राधिकायै तदीय प्रियायै नमो अनन्तलीलाय देवाय तुभ्यम् इति सत्यव्रत मुनिपुष्टं श्री श्रीराधा दामोदराष्टकं सम्पूर्णम्। मुनीन्द्रविन्दवन्दिनी त्रैलोक्यशोकहारिणी प्रसन्नवकितपङ्कजे निकुञ्जभूविलासिनी ब्रजेन्द्रभानुनन्दिनी ब्रजेन्द्रसनसङ्गते कदा करिष्यसि हिमां कृपाकटाक्षभाजनम् अशोकविकवल्लरी वितानमण्डपस्थिते प्रबालबालपल्लव परारुणाग्निकोमले वरावयस्फुरत्करे प्रवृत्तसम्पदालये कदा करिष्यसि हिमां कृपाकटाक्षभाजनम्। मकेश्वरी कियेश्वरी शुभेश्वरी सुरेश्वरी त्रिविधभारतीश्वरी प्रणाम शासनेश्वरी रमेश्वरी कमेश्वरी प्रमोदकाननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपि शिलाधिके नमस्तुते। इति जामलोक्तं श्री श्री राधा कृपाकटाक्षं स्तोत्रं सम्पूर्णम्।
কান্তানাথজি মন্দিরের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন এই কান্তানাথজি মন্দির সম্পর্কে অন্যান্য তথ্য কথা। কান্তনাথ ভগবান কি, রুক্মিণী বিহারী কি, কান্তাজি ভগবান কি, মোহিনী একাদশী ব্রত কি। শুধু ভক্তবৃন্দগণ, আজকে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ 19শে মে 2024। আজকে আমাদের মোহিনী একাদশী ব্রত পড়েছে। যদিও জ্যৈষ্ঠ মাস, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে গণনা করলে এখনও আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষ একাদশী। এই একাদশীর নাম মোহিনী একাদশী। একাদশী দিবসে আমরা কান্তানাথজি দর্শন করার জন্য এসেছি। সেই কান্তানাথের ইতিহাস সম্পর্কে এই গ্রন্থের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে এবং সেটাই আমরা এখন আস্বাদন করব। তো এখানে লেখা আছে যে এই কান্তানাথজি মন্দির বাংলাদেশের উত্তরের জেলা, মানে দক্ষিণ দিনাজপুর, উত্তর জেলায় দিনাজপুর জেলা শহর থেকে 18 কিলোমিটার উত্তরে। দিনাজপুরে ঠাকুরগাঁ মহাসড়কের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে কিছু আসার পরে পশ্চিম পাশ দিয়ে কাহারুল উপজেলার অধীনে সুন্দরপুর ইউনিয়নের এই কান্তানগর গ্রামে শ্যামসুন্দর অবস্থান করতেছেন। এই কান্তানগর গ্রামের শ্যামনগর মৌজার ঢেপা নদীর তীর ঘেঁষে এই ঐতিহাসিক মন্দির কান্তাজি অবস্থান করতেছেন। জানা যায় যে 1704 খ্রিস্টাব্দে দিনাজপুরের তৎকালীন মহারাজ ছিলেন প্রাণনাথ রায় এবং তিনি এই মন্দির কার্য শুরু করেছিলেন। কিন্তু মন্দির কার্য সমাপ্ত হওয়ার পূর্বেই তিনি মৃত্যু বরণ করেন, পরলোক গমন করেন। পরবর্তী সময়ে তিনার পোষ্যপুত্র শ্রী রামনাথ রায় নির্মাণ কার্যটি শেষ করেছিলেন। 1752 খ্রিস্টাব্দে এই মন্দির সম্পূর্ণ কার্য নির্মাণ হয়েছিল। অর্থাৎ এই মন্দির তৈরি করতে সুদীর্ঘ 48 বৎসর সময় লেগেছিল। ঐতিহাসিক এই মন্দিরের অধিষ্ঠিত প্রধান দেবতা হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উনি হলেন দ্বারকার কৃষ্ণ। রুক্মিণী আদি 16,108 জন তিনার পাটরানী ছিলেন, স্ত্রী ছিলেন। তাই এখানে বিগ্রহেতে শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী বিগ্রহই দর্শনীয়। এখানে যে বিগ্রহ আছেন, এখানে স্বয়ং রাধারানী নেই, এখানে হলেন রুক্মিণী এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণ বিরাজ করতেছেন। ভগবানকে কান্তারূপে ডাকা হয় এবং সম্মানার্থে জি শব্দ ব্যবহার করা হয়, এই জন্য কান্তাজি শব্দটি ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা এই মন্দিরটি দর্শন করেছি, মন্দিরের এলাকার নাম আলোচনা করেছি এবং মন্দিরের নাম অনুসারে যে এলাকার নাম হয়েছে সেই বিষয়েও আমরা আস্বাদন করেছি। এটা 3 তলা বৈশিষ্ট্য মন্দির। আচ্ছা, এবং মন্দিরের আকৃতি এবং উচ্চতা সম্পর্কে বর্ণন করা হয়েছে যে 50 ফুট এবং প্রস্থ হলো 52 ফুট। পুরো এই মন্দিরটি 3 ফুট 3 ইঞ্চি বেলে পাথরের একটি ভিটির উপরে দাঁড়িয়ে আছে। মন্দিরের প্রথম তলার উচ্চতা হলো 22 ফুট, দ্বিতীয় তলার উচ্চতা হলো 18 ফুট এবং তৃতীয় তলার উচ্চতা হলো 9 ফুট 9 ইঞ্চি। মন্দিরের প্রথম তলার ভিতরে দক্ষিণ পশ্চিম কর্নার দিকে 2 ফুট 3 ইঞ্চি প্রস্তর একটি ছোট্ট সিঁড়ি দেওয়াল ঘেঁষে গোলাকৃতি হয়ে উপরে উঠে গিয়েছে, যেটা বাইরে থেকে আমরা দর্শন করতে পাই না বা দেখাও যায় না। ভিতরের মন্দিরে যে পূজারী আছেন বা মন্দির কর্তৃপক্ষ যারা আছেন তারাই সেটা ব্যবহার করে থাকেন। সেই পথের মূল মন্দিরে উপরে ওঠার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। মন্দিরের প্রথম তলার মাঝে 10 ফুট 3 ইঞ্চি বর্ণাকৃতি একটি ছোট ঘর রয়েছে, যাকে একে গর্ভগৃহ বলা হয় মন্দিরের, যেখানে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়েছে। বল সেখানে এই মন্দিরে দেবতাকে রাখা হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে। ওই ঐতিহাসিক ওই মন্দিরটি নবরত্ন মানে 9টি চূড়া বৈশিষ্ট্য এই মন্দির আছেন। অতীতে মন্দিরের উপরিভাগে পোড়ামাটির বিভিন্ন নকশা খচিত অলঙ্কারে 9টি গম্বুজ এবং চূড়া ছিল।
কিন্তু বর্তমানে সেটা আর দেখা যাচ্ছে না। তার কারণটি আমরা পরবর্তী সময় আলোচনা করব। প্রথম তলার উপরে 4 কোণে 4টি, দ্বিতীয় তলায় 4 কোণে 4টি এবং তৃতীয় তলার মাঝখানে একটি গম্বুজ। এই হলো মোট 9টি গম্বুজ। কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালে ভয়াবহ এক ভূমিকম্পের মাধ্যমে এই সকল গম্বুজ বা চূড়াগুলো ভগ্ন হয়ে যায়। বলা হয়েছিল যে ভূমিকম্পের মাত্রা তখন ছিল 8.5 সেন্টিমিটার রেখারে সেই স্কেলের ভূমিকম্প হয়েছিল। পরবর্তীতে 1800 শতাব্দীর শেষ দিকে রাজা গিরিজানাথ রায় বাহাদুর এই ভঙ্গ স্থানগুলিকে সামান্য কিছু সংস্কারের মাধ্যমে বর্তমান আকৃতি আমরা যে রূপ দেখতে পেরেছি এটা তিনার অবদান বলা হবে। তিনি এই অবস্থায় তৈরি করে ত্রিভুজ আকৃতির এই মন্দিরটি দেখতে বিশাল আকৃতি একটি রথও আছে এবং যেটি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করেছিলেন। ধারণা করা যায় যে আজ হইতে প্রায় 5000 বৎসর পূর্বে মহাভারতের কথা, যেটা ভারতবর্ষের বর্তমান রাজধানী দিল্লি নিকটেই, সেখানেই কুরুক্ষেত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। যাই হোক, মহাভারত, রামায়ণ এবং সমকালীন বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রগুলা এই মন্দিরের গায়েতে সুন্দরভাবে সাজানো আছে, অঙ্কিত করা আছে। জানা যায় যে প্রায় 15,000 পোড়ামাটির অলঙ্কৃত পলক দিয়ে এই মন্দিরের চতুর্দিকে ঘেরা আছে। আমরা যে ছোট ছোট বিগ্রহ বা ছোট ছোট মূর্তি দেখতে পাচ্ছি, এইভাবে 15,000 পোড়ামাটির সেই অলঙ্কৃত ফলক দিয়ে মন্দিরের চতুর্দিক সাজানো আছে। বৃহদাকার এই মন্দিরের প্রথম তলায় সব প্রবেশের পথেই বহু খাঁজযুক্ত খিলা রয়েছে। দুটো দৈত্যাকার ইটের স্তম্ভ দ্বারাই খিলাঙ্গার আলাদা করা হয়েছিল। বিশালাকৃতি এই মন্দিরের উত্তরে শূন্য সাউথ বৈশিষ্ট্য একটি ছোট মন্দির রয়েছে, সেটিও সুলভ আসলে রাধাকান্তজি মন্দির, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 1704 সালে এবং বর্তমানে ব্যবহারের অনুপযোগী ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ইতিহাসে সাক্ষী রয়ে দাঁড়িয়ে আছে। 1700 শতাব্দীর নির্মিত প্রায় সকল স্থাপত্যই ধ্বংস বা পরিত্যক্ত হয়ে গেলেও ঐতিহাসিক কান্তাজি মন্দির আজও জীবন্ত প্রতীক হয়ে রয়েছেন। এখানে সনাতন ধর্মাবলম্বী যে আছেন বা অন্যান্য ধর্মাবলম্বী লোকও আসা যাওয়া করেন এবং মন্দির দর্শন করে থাকেন। বিভিন্ন রীতিনীতি অনুসারে ভগবানের সমস্ত উৎসব পার্বণ অনুষ্ঠিত হয় এবং অতি জাঁকজমকের সহিত সেইগুলো পালন করা হয়ে থাকে। 1960 সালে ঐতিহাসিক কান্তাজি মন্দিরের পাশে আরেকটি মসজিদের কথাও পাওয়া যায়, সেখানে আলোচনা করা হয়েছিল। কান্তানাথজি মন্দিরের চতুর্দিকে প্রচুর পরিমাণ লিচু ধরেছে। এই দেখেন লিচু বাগান, এই দেখেন লিচু পেকে আছে। ওই যে ওই গাছের লিচুগুলো পেকেছে, হ্যাঁ ওই গাছের লিচুগুলো পেকেছে। এই দেখেন কান্তানাথজি মন্দিরের চতুর্দিকে বিভিন্ন ফুল ফলের পরিপূর্ণ। তার মধ্যে আমরা এই লিচু বাগানে দেখতেছি সব লিচু, এখানে লিচুগুলা কাঁচা কাঁচা আছে, কোনো কোনো গাছের লিচু পেকে গেছে, কিন্তু কাঁচা থাকলে ফেটে যাচ্ছে তো লিচুগুলা। হ্যাঁ, রসের কারণে হতে পারে। এবং এখানে কৃষ্ণচূড়া ফুল, 2 রকমের কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে, একই বৃক্ষের মধ্যে ফুটেছে। এদিকে সম্পূর্ণ লাল কৃষ্ণচূড়া ফুল আছে। বড় অপূর্ব সুন্দর রমণীয় স্থান হলেন এই কান্তানগর। আমরা সেই কান্তানগর দর্শন করতেছি, চতুর্দিকে ঘুরে বিগ্রহ দর্শন করা হয়ে গেছে। এখন আমরা বিগ্রহের মন্দিরের বাইরের চতুর্দিক দর্শন করতেছি। কান্তানাথজি মন্দির হইতে অনতি দূরেই একটি পার্ক আছে, যাকে দাদুর বাড়ি বলা হয়। খুব সুন্দর দৃশ্য এবং রমণীয় স্থান। এখানে সেই পার্কে সবাই আসেন দর্শন করার জন্য, বসেন, ভিডিও আদি করে থাকেন, বিভিন্ন শুটিং শাটিং হয়ে থাকে। তবে এখানে সাধুদের দর্শনীয়ের মতো কোনো কিছু নেই, সাধু সন্ত মহাত্মারা মতন দর্শনের মতো কোনো কিছু নেই এখানে। খুব সুন্দর, উত্তম এবং রমণীয় স্থান হলো এই পার্কটি, সেটা নাম দেওয়া হয়েছে দাদুর বাড়ি।
ও অনেকে ভক্তগণই আসেন, তো এখানে ভিতরে প্রবেশ করতে হলে মাথা পিছু 100 টাকা করে দিতে হয়, এটা এন্ট্রি করতে হয়। আর গাড়ির বিভিন্ন রকমভাবে রেটের কথা আলোচনা করা আছে। তো আমাদের যেহেতু বাইক, তো আমাদের বাইকের জন্য 50 টাকা দিতে হয় জমা। বাইক 50 টাকা করে জমা, অন্যান্য গাড়ি অনুসারে সেইভাবে তার বিল দিতে হয় এবং এন্ট্রি করে এখানে প্রবেশ করতে হয়, প্রবেশ করে দর্শন করতে হয়। এইটা দাদুর বাড়ি। অনেকে গিয়েছেন এবং এখান থেকে তারা এন্ট্রি করেন, দর্শন করা আছে। বিভিন্ন বসার জায়গা আছে, খেলনার জায়গা আছে, বিভিন্ন রকম রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতি উত্তম রমণীয় স্থান দেখা যাচ্ছে। দাদুর বাড়ির পার্কে আমরা এসে ঘুরে গেলাম, দেখে গেলাম। দাদু বেশ সুন্দরই বাড়ি বানিয়েছেন। নাতিদের ঘোরার জন্য, আনন্দ মস্তি নেওয়ার জন্য খুব ভালো পার্কের ব্যবস্থা করেছেন। বহু বিঘা জমি নিয়ে এই পার্ক তৈরি করা হয়েছে। গুড বাই বাই দাদু, আমরা চললাম। দাদু গো, তোমার পার্ক দেখা হয়ে গেছে আমাদের, আমরা এখন চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, সুখে থেকো, আবার আসবো, দেখা হবে। দাদু মনে কিছু নিও না, আজকে তো একাদশী, আজকে মোহিনী একাদশী ব্রত, তাই তোমার এখানে আর কিছু সেবা গ্রহণ করলাম না, আমরা নির্জলাইভাবে চলে গেলাম। তুমি ভালো থাকো, সুখে থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমরা এখন দিনাজপুর রাজার রাজবাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি। এটা হলো দিনাজপুর রাজার রাজবাড়ি। 1608 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি তৈরি হয়েছিল এবং প্রথম রাজা ছিলেন শ্রীমন্ত দত্ত, তিনি এইখানে রাজবাড়ি স্থাপন করেছিলেন। এর আগে দিনাজপুরে কোনো রাজবাড়ি ছিল না, এটাই হলো দিনাজপুরের সর্বপ্রথম রাজবাড়ি। একমাত্র রাজবংশীদের বৃত্তি এখান থেকে শুরু হয়েছিল। সেই রাজবাড়ি আমরা দর্শন করার জন্য আসছি। এই শ্রীমন্ত দত্তেরই বংশধরের অন্যতম বংশধর, যিনি আমাদের এই এই কান্তাজি মন্দির নির্মাণ করেছিলেন। আমরা সেই কান্তাজি মন্দিরও দর্শন করেছি। এবার আমরা রাজবাড়ি দর্শন করতে এসেছি। তো রাজবাড়ির এটা হলো মেন গেট, রাজবাড়ির এটা গেটে পৌঁছিবার জন্য এটা মেন গেট। তারপরে আমরা ভিতরের গেটগুলোকে দর্শন করব। রাজবাড়ির ভগ্নাবশেষগুলো এখনও দেখা যাচ্ছে, প্রায় 400 বছর পূর্বের এটা। এই আপনারা দেখতে পাচ্ছেন, আগেরকার দিনে অতি দূরের বস্তু দেখার জন্য এরকম উঁচু উঁচু করে মঞ্জিল তৈরি করা হতো, তার উপরে দাঁড়িয়ে দূরের বস্তু দেখা হতো। যখন দূরবীন আবিষ্কার হয় নাই, তখন থেকে এরকমই ব্যবস্থা ছিল, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা রাজবাড়ির মেইন দরজা দিয়ে এখন প্রথম গেট পার হয়েছি, এবার দ্বিতীয় গেটে আমরা এসে পৌঁছে যাচ্ছি এবং দ্বিতীয় গেটেও আমরা প্রবেশ করব, আপনাদেরকে দর্শন করাবো। রাজবাড়ির গেটের উপরে একটি সিংহ আছে, সিংহের হাতে একটি বল আছে, সিংহ বল খেলতেছেন, এরকম দৃশ্য। মানে সিংহ খুব বলবান, তো সমস্ত পশুগণের রাজা সিংহ, এই জন্য এটা দেখানো হচ্ছে। তো রাজবাড়ির গেটে আমরা প্রবেশ করতেছি, আমাদের সঙ্গে আরও দুজন ভক্ত আছেন। আমরা কান্তাজি মন্দির প্রথমে দর্শন করেছি, তারপরে দাদুর বাড়ি পার্ক দর্শন করেছি, আর তৃতীয়বার এখন আমরা রাজবাড়ি দর্শন করার জন্য এসেছি। হ্যাঁ, আসেন আমরা সেই প্রথম ঠাকুরজিকে দর্শন করি। কালিয়াজি, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন, এই জন্য কালিয়া নাম পড়েছিল। অপূর্ব সুন্দর মন্দিরের বিগ্রহগুলো আমরা ভিতরে গিয়ে দর্শন করব। প্রথমে মন্দিরের বাইরে আমরা দর্শন করতেছি। এই হলো মন্দিরের গেট। আমরা দ্বিতীয় গেট পার হওয়ার পরে এটা হলো 3য় নম্বর গেট। এই 3য় নম্বর দিয়ে আমরা প্রবেশ করতেছি কান্তাজি মন্দির দর্শন করার জন্য। হ্যাঁ, জয় হো কালিয়াজি। কাজরা রে তেরি নैना नैना চুল। 3 নম্বর গেট আমরা পার হয়ে গেলাম। এবার আমরা 4 নম্বর গেট সামনে আসতেছি। শ্রী কালিয়াজি মন্দির, রাজবাটি। আশেপাশে দেখতে পাচ্ছেন ফুলের বাগান, খুব সুন্দর অপূর্ব ফুল লাগানো হয়েছে। দুপাশে ফুলের বাগান আছে, এদিকে কাঁঠাল, এদিকে ল্যাট্রিন বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে, অস্থায়ীভাবে পুলিশ থাকার ক্যাম্প আছে, সব ধরনের সুবিধাই রাজবাড়ির ভিতরে আছে।
তাহলে এটা আমরা 4র্থ নম্বর গেট আমরা পার হচ্ছি। এই 4র্থ নম্বর গেটে আমরা প্রবেশ করলাম। এবার আমরা হ্যাঁ, এইগুলাতে আগেরকার দিনে বিভিন্ন দেবদেবী ছিলেন মন্দিরগুলোতে, এখন এই যে সামনে গরুর, হ্যাঁ গরুরজি মন্দিরের সামনে আছেন, এই যে গরুরজি দর্শন করতেছেন ঠাকুরজিকে। ওই যে সোজা মন্দিরের প্রকোষ্ঠ দরজা দেখা যাচ্ছে। যাই হোক, রাজবাটি শ্রী শ্রী কালিয়াজি মন্দির, রাজবাটি ইউনিয়ন, দিনাজপুর পৌরসভা উপজেলা সদর জেলার। চলো মন্দির পরিক্রমা করা হোক। হুম হুম এটা মনে হয় রাজা ছিল। হ্যাঁ তাও হতে পারে। হ্যাঁ ঠিকই আছে, এটাই লেখা আছে। মহারাজ গির্জানাথ রায় বাহাদুর, জন্ম 1862, মৃত্যু 1919 খ্রিস্টাব্দে, রাজত্বকাল 1882, 1919 খ্রিস্টাব্দ। আচ্ছা, মহারাজ জগদীশনাথ রায় বাহাদুর, জন্ম 1894, মৃত্যু 1962, রাজত্বকাল 1919 হইতে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা মন্দিরের ঠিক সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছি। এখন আমাদের 10টা 57 মিনিট সময় হয়েছে, 10টা 57 মিনিট 42 সেকেন্ড সময়। আমরা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছি এবং শ্রী মন্দির দর্শন করতে পেরেছি। এখানে মন্দিরের উপরে ওঠা নিষেধ করা আছে, তাই মন্দিরের চতুর্দিকে আমরা পরিক্রমা করতেছি। জয় রাধে শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এখানে ভান্ডার ঘর, অফিস ঘর আছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এটা হলো ভোগ মন্দির। হ্যাঁ, এইখানে ভোগ মন্দির এবং এই দরজা দিয়ে, এই সিঁড়ি দিয়ে মন্দিরে ভোগ যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় বৃন্দাজি মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী কান্তাজি মন্দিরে শ্রী শ্রী রাধারমনজি শরণম, কালিয়াজি। বাংলা মাসের প্রথম শনিবার মহতি এই ভোগ অনুষ্ঠান সকলের দেওয়ার অর্থে হোক ভগবানের প্রসাদ, ভক্তের সেবা কৃতার্থে। তারপরে কি কি আছে? বাকি প্রকৃষ্টগুলো সব খালি আছে। সে কালিয়া মন্দির আমাদের 4বার পরিক্রমা হয়ে গেল। কালিয়া মন্দির পরিক্রমা করা হয়েছে। এই যে কালিয়া মন্দির, এই কালিয়া মন্দিরে আমরা যে প্রথম যে মন্দির দেখলাম, কান্তানাথজি তিনি এখানে আসেন এবং বৎসরের মধ্যে 3 মাস তিনি এই মন্দিরে বিরাজ করেন, আর বাকি 9 মাস ওই দ্বীপের মধ্যে বিরাজ করেন। আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 2-3 দিন পূর্বেই কান্তানাথজি বিগ্রহ সেখান থেকে এখানে আনয়ন করা হয়, অর্থাৎ কান্তানগর থেকে তিনি এইখানে আসেন, এসে অবস্থান করেন এবং শারদীয় রাসযাত্রা উপলক্ষে, মানে কার্তিক মাসে, তারপরে তিনি এখান থেকে আবার পুনরায় ওই রাসের 2 দিন আগেই সেখানে চলে যান এবং সেখানে গিয়ে রাসলীলা করেন।
অর্থাৎ 3 মাস এখানে থাকেন এবং 9 মাস সেখানে অবস্থান করেন। এইভাবে আসা যাওয়া করেন। এটাও রাজবাড়ি। এবং আসা যাওয়া যে করতেন, আমরা যে সামনে একটা নদী দেখলাম, সেই নদী দিয়ে জলপথে আগে আসা যাওয়া করতেন। সেই নৌকা যুগে জলপথে আসা যাওয়া করতেন। যে নদীটা আমরা প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন বর্তমানে জল নেই, শুকনা আছে, যদিও জ্যৈষ্ঠ মাস, কিন্তু এই বছর বৃষ্টি খুব কমই হচ্ছে, এই জন্য নদী সব শুকনা পড়ে আছে, জল নেই। তবে ভাদ্র মাসে তো ভরা নদী থাকেই, তখন তো জলে পরিপূর্ণ থাকে এবং নৌকা যুগে ঠাকুর আসেন এবং এখানে 3 মাস অবস্থান করে আবার নৌকা যুগেই ঠাকুর সেখানে যান। কালিয়া মন্দিরের ঠিক বিপরীত দিকেই একটা রাস্তা আছে, সেটা দুর্গা মন্দির যাওয়া হয়। আমরা এখন সেই দুর্গা মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। বহু জায়গায় নিয়ে এই রাজবাড়ি অবস্থান করতেছে। কাঁঠাল গাছে অজস্র কাঁঠাল ধরেছে রাজবাড়ির সামনেই। হ্যাঁ, এইগুলা আগে ছোটো ছোটো কুটিয়ার মতো ছিল, লোকজন বসবাস করতেন। বেশ অপূর্ব সুন্দর, এখনও সেই সৌন্দর্য রয়ে গেছে। প্রায় 400 বছর আগের পুরানা এই মন্দিরে অবশিষ্ট আছে, ধিগ্নবেশ আছে, আমরা দেখতে পাচ্ছি। এই হলো দুর্গাবাড়ি। এখানে প্রতি বছর বিরাট সমারোহে দুর্গাপূজা হয়ে থাকে। এটা রাজবাড়ির অংশ এবং রাজবাড়ির তত্ত্বাবধানে চলতেছে। এখানে দুর্গাপূজা হয়ে থাকে। ভালো তো না, দুর্গাবাড়ি দর্শন হয়ে গেল, দুর্গা মাই কি জয়। চলো এখন আমরা যাব রামসাগর দর্শন করার জন্য। রাজবাড়ি দর্শন হয়ে গেছে, এখন আমরা রামসাগর দর্শন করতে যাব।